গল্পন বরুপা পর্ব ৯ কলমে অনামিকা তাহসিন রোজা। বিয়ের সময়টা যতটা আনন্দের হয়, ঠিক ততটাই কষ্ট হয় বিদায়ের সময়টায়, ততটাই নীরব আর ভারী। হাসি, আলো, কোলাহল, সব যেন ধীরে ধীরে ফিকে হয়ে আসে বিদায়ের মুহূর্তে। নিহারিকা তখন গেটের কাছে দাঁড়িয়ে, চোখ নামানো, হাত দুটো মায়ের আঁচল শক্ত করে ধরে আছে। এতক্ষণ যে মেয়েটা স্থির ছিল, সেই মেয়েটার বুকের ভেতরটা হঠাৎ করে ভেঙে পড়ছে। এত এত বছর মায়ের আদরে, বাবার ছায়ায় থাকা মেয়েটা এভাবে চলে যাবে ভাবতেই কষ্ট হয় নাইমুল ইসলামের। নিলয় আজ একদম চুপচাপ, সে পারছে না নিজের ভেতরকার অস্থিরতাকে মুক্তি দিয়ে ঝাপটে ধরতে আদরের বোনকে। আড়ালে চোখের পানি মুছে সে বোনের বাহুতে হাত বুলিয়ে দিয়ে বলল, ভালো থাকিস, আমরা তো তোকে দেখতে যাব কাল। রাবেয়া বানু আর নিজেকে সামলাতে পারলেন না। মেয়ের মুখটা দুহাতে ধরে কপালে ঠোঁট ছুঁয়ে দিলেন। ভালো থাকিস মা, নিজের যত্ন নিবি। কাউকে কিচ্ছু বলতে ভয় পাবি না। কথাগুলো বলার সময় তার গলাটা কেঁপে উঠল। চোখের পানি টুপটাপ পড়ে নিহারিকার হাতে। নিহারিকা কিছু বলতে পারল না, শুধু মাথা নেড়ে চোখের পানি ঝরতে দিল। এতদিন যাকে মা বলে ডেকেছে, আজ সেই ডাকটার ভেতরেও বিচ্ছেদের একটা টান। বাবার দিকে তাকাতেই বুকটা আরো মোচড় দিল। নাইমুল ইসলাম চুপচাপ দাঁড়িয়েছিলেন এতক্ষণ। মেয়ের চোখে পানি দেখে আর শক্ত থাকতে পারলেন না। ধীরে এগিয়ে এসে মাথায় হাত রাখলেন। আমার মেয়েটা অনেক সাহসী, আমি জানি, বললেন তিনি। একদম ভয় পাবি না, চিন্তা করবি না, এই বাড়িটা তোর জন্য সবসময় খোলা। নাইমুল ইসলামের কণ্ঠই নিহারিকার বাঁধ ভেঙে দিল। হাউমাউ করে কান্না না এলেও, নিঃশব্দে কাঁদতে লাগল সে। বাবা মায়ের বুকের আবেশ, বাড়ির উঠোন, ছোট ছোট স্মৃতি, সব একসাথে তাকে আঁকড়ে ধরছে। আয়েশা বেগম এগিয়ে এসে নিহারিকার হাত ধরলেন। গলায় দৃঢ়তা, চোখে মমতা। আর কেঁদো না বোকা মেয়ে। এখন থেকে তো তুমি আমাদের মেয়েও। দুদিন পর তো এখানে বেড়াতে আসবে আবার। কাল সবাই যাবে আমাদের বাড়িতে। শেষবারের মতো ঘরটার দিকে তাকালো নিহারিকা। যে ঘরে সে বড় হয়েছে, যে আয়নায় দাঁড়িয়ে নিজেকে নিয়ে প্রশ্ন করেছে, সব আজ পেছনে রয়ে যাচ্ছে। নাইমুল ইসলাম ইশারা করতেই ইরফান এগিয়ে এসে ভেঙে পড়া নিহারিকাকে বাহুতে জড়িয়ে নিল আলতো করে। ধরে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল। নাইমুল ইসলামের হাত আঁকড়ে ধরল ইরফান, বলল, আপনি চিন্তা করবেন না বাবা। যেভাবে নিয়ে যাচ্ছি, সেভাবেই সারা জীবন থাকবে ইনশাআল্লাহ। নাইমুল ইসলাম চোখ বুজে মাথা নাড়লেন। গাড়ির দরজা বন্ধ হতেই নিহারিকার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে শুরু করল। ইরফান কিছু বলল না, কাঁদতে দিল নিজের মতো করে। একটু হালকা হলেও ভালো। গাড়ি চলতে শুরু করল। জানালার বাইরে ক্ষীণ আলো, মানুষ, পরিচিত গাছপালা, সব দ্রুত পেছনে সরে যাচ্ছে। নিহারিকা মুখ ফিরিয়ে চোখ মুছল। ইরফান কিছু বলল না, শুধু নীরবে পাশে বসে আছে। এই নীরবতাটুকুই এখন সবচেয়ে বড় আশ্বাস। কবির মহল এখান থেকে বেশ দূরে। ঘণ্টাখানেক লাগে পৌঁছাতে, আর ট্রাফিক জ্যাম থাকলে তো 1.5 থেকে 2 ঘন্টা সর্বনিম্ন। 20 মিনিট পরেও যখন নিহারিকার চোখের পানি থামার কোনো নাম নেই, ইরফান কিছু না বলেই নিহারিকার কাঁধে হাত রেখে তাকে কাছে টেনে নিল। নীরবে নিভৃতে আগলে নিল। নিহারিকা আশ্রয় পেয়ে ইরফানের বুকের কাছটায় মাথা ঠেকিয়ে পাঞ্জাবি আঁকড়ে ধরে লুকিয়ে নিল নিজেকে, ফুপিয়ে কাঁদতে থাকল। ইরফান কাঁধের হাতটা উঠিয়ে নিহারিকার ঘোমটার উপর থেকেই মাথায় হাত বুলিয়ে দিল আলতো স্পর্শে। বিড়বিড় করে বলল, হয়েছে, আর কেঁদো না। মাথা ব্যথা করবে তো। নিহারিকা কান্নার মাঝেও অবাক হল। আপনি সম্বোধন থেকে তুমি হয়ে গেল কেন? নাক টেনে কান্নার রেশ কমালে ইরফান নিজে থেকেই বলে, তুমি করেই বলবো এখন থেকে। আগে তো বউ ছিলে না, তাই আপনি বলেছি। তুমি কি এখনো আপনি শোনার আশা করো? আমাকে খুব ভদ্র মনে হয়? নিহারিকা সত্যি সত্যি মাথা নেড়ে সরল মনে বোঝালো, হ্যাঁ, খুব ভদ্র মনে হয়। ভাবল, ইরফান কবির তো ভদ্রই। এখানে মনে করার কি আছে? প্রথম দিনেই বুঝেছে কত ভদ্র মানুষটা। অথচ তাকে ভুল প্রমাণ করে ফিচেল হাসল ইরফান। আরও নিচু স্বরে বলল, আমি একটুও ভদ্র নই নিহা।
দ্বিতীয়বারের মতো অবাক হল নিহারিকা। নিহাকে? এটা কি নতুন কোনো ডাকনাম দিল তার সদ্য বিবাহিত স্বামী? বেশ তো, নামটা ছোটখাটো, ভালো লাগলো নিহারিকার। তবে ডাকটা পছন্দ হলেও আগের বাক্যটায় ভ্রু কুঁচকাল। ভদ্র নয় মানে? ভদ্র বলেই তো বিয়েতে রাজি হয়েছে সে। এখন ভদ্র নয় বলছে কেন? এ তো বিরাট প্রতারণা। এ বিষয়ে পরে একটা রেষারেষি করবে বলে মনে মনে সিদ্ধান্ত নিল নিহারিকা। আপাতত কষ্টে বুক ফেটে যাচ্ছে বলে কিছু বলল না। শুধু মনে মনে দোয়া করল, আল্লাহ, আমার পরিবারকে ভালো রেখো। বাবা যেন সুস্থ থাকে, মা যেন টেনশন না করে, ভাইয়া যেন ক্যারিয়ার গোছাতে পারে, আমি যেন নতুন জীবন ভালো করে কাটাতে পারি। নিহারিকা এখনো সেভাবেই রয়েছে। শুধু ইরফানের কথা শোনার জন্য কান্নার শব্দ কমিয়েছিল। ভেজা চোখগুলো পিটপিট করে সে তাকিয়ে রয়েছে সামনের রাস্তায়। ইরফানের বুকে ঠেকানো মাথাটা সে এখন ওঠাবেই না, লজ্জায় মরিমরি অবস্থা হবে নইলে। তাই কান্না থামিয়ে নাক টেনে টেনে পাঞ্জাবিতে আঙুল দিয়ে আঁকিবুকি করতে থাকল নিহারিকা। রাস্তায় ফাঁকে ফাঁকে ল্যাম্পপোস্টের আলো গাড়িতে নিহারিকার মুখে পড়ছে মাঝে মাঝে, আর সেই আলোতেই স্ত্রীর দিকে তাকিয়ে রইল ইরফান। চেহারা চকচক করছে মেয়েটার। কাদার পর মেয়েদের দেখতে খুব মিষ্টি লাগে বুঝি? কিছুক্ষণ পর গাড়ি থামল। কবির মহল। বিশাল গেটের সামনে গাড়ি থামতেই নিহারিকা আলতো করে ধীরে সরে এলো। ইরফান এক পলক দেখে হাসল, আগে নেমে পড়ল। চারপাশে আলো ঝলমল করছে, বাড়িটা যেন নতুন করে সাজানো, কিন্তু নিহারিকার চোখে তখনও জল চিকচিক করছে। ইরফান দরজার পাশে এসে দাঁড়াল। খুব স্বাভাবিক ভঙ্গিতে, কিন্তু যত্ন নিয়ে হাত বাড়িয়ে দিল। নামো। নিহারিকা তার দিকে তাকাল। চোখ ভেজা, মন ভরা। তবু সেই বাড়ানো হাতটা ধরল সে। এই প্রথমবার কবির মহলের মাটিতে পা রাখল নিহারিকা, একটা নতুন নাম, নতুন পরিচয়, আর অজানা ভবিষ্যৎ নিয়ে। আয়েশা বেগম তড়িঘড়ি করে আগেই বাড়িতে ঢুকে পড়লেন। আর ইরফান নিহারিকার হাত চেপে ধরে এগোতে থাকল। আত্মীয় স্বজনরা অনেকে ভিড় করে ফেলেছে। খুবই মিষ্টি একটা মুহূর্ত। এর মাঝেই হুসাইন এসে সবাইকে ঘরে ঢুকিয়ে দিল। কারণ নিহারিকাকে যেন কেউ এখন বিরক্ত করতে না পারে। ইয়াহিয়া কবির আগেই বলে দিয়েছেন, নতুন বউ আসলে কেউ যেন ভিড় না করে। আগে বউ ঘরে ঢুকবে, ফ্রেশ হবে। তারপর সবাই বউ দেখবে। দরকার পড়লে আজ আর দেখাদেখিরও দরকার নেই। একদম সকালে দেখুক। এমনিতেও কাল বউ ভাত। ইরফান তাই বেশ সহজেই নিহারিকাকে নিয়ে সদর দরজা পার করতে যাচ্ছিল। ঠিক তখনই কোথা থেকে যেন উড়ে এসে ফড়িং এর মতো কোমরে হাত রেখে দাঁড়ালো ইয়াশা, পাশে এসে ব্রেক কষল জ্যোতি। সে নিহারিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সকালেই কনে পক্ষ থেকে রিজাইন নিয়ে বরপক্ষে সামিল হয়েছে। মুখে দুষ্টু হাসি দুজনেরই। ইরফান বিভ্রান্ত হয়ে তাকাতেই ইয়াশা ইরফান ও নিহারিকার পাশে গোল গোল ঘুরতে ঘুরতে বলতে থাকল, হ্যালো নিউ কাপল। আমি জানি আপনারা এখন খুব ক্লান্ত, বিশেষ করে আমার ভাবি। কিন্তু আমাদের কবির মহলে একটা বিশেষ নিয়ম রয়েছে, যেটা না মানলে আসলে নতুন দম্পতিকে ঢুকতে দেয়া হয় না। তাই আপনাদেরকেও এই নিয়ম মেনে বাড়িতে ঢুকতে হবে। ইরফান চোখ সরু করে নিজের ছোট বোনের দিকে তাকালো। বিচ্ছুটা আবারও নতুন কোনো ভণ্ডামি করছে। নিহারিকা অবশ্য বেশ গুরুতর দৃষ্টিতে তাকালো, বিষয়টা সিরিয়াস লাগছে তার কাছে। যদিও ইয়াশার কাঁধে হাত রেখে বলল, সহমত। নিহারিকা না থাকলে ইরফান দুটো থাপ্পড় মারত ইয়াশাকে। ভদ্রতার খাতিরে সেটাও পারছে না বলে সে দাঁত খিচিয়ে বলল, কি নিয়ম মিডাম? বলে উদ্ধার করুন। ইয়াশা মুখ কুঁচকে তাকিয়ে আঙুল উঁচিয়ে বলল, ওয়েট, এত তাড়া কেন? বাসর ঘর তো সাজানোই হয়নি এখনো। গিয়ে কি গোলাপ ছাড়া প্রেমালাপ করবে? খুক খুক করে কেসে উঠল ইরফান। চোখ গরম করে তাকালো ইয়াশার দিকে। নিহারিকা এলোমেলো দৃষ্টি ফেলে আলগোছে হাত ছাড়িয়ে নিল ইরফানের মুঠো থেকে। ইরফানের হাত ছাড়িয়ে নিতেই যেন ইয়াশার চোখ দুটো চকচক করে উঠল। ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল সে। হাততালি দিয়ে উঠল ইয়াশা। ওকে। নিয়ম শুরু করার আগে জানিয়ে দিচ্ছি, এই নিয়মটা একদম সিরিয়াস। কবির মহলের বহু পুরনো রেওয়াজ। ইরফান সন্দেহভরা চোখে তাকালো। বলল,
এই রেওয়াজটা ঠিক কবে থেকে শুরু হলো? আজ দুপুরে না তো? জ্যোতি ঠোঁট চেপে হাসি লুকিয়ে বলল। নিয়মের বয়স নিয়ে প্রশ্ন করা যাবে না। নিয়ম ইজ নিয়ম। নিয়মটা কয় মিনিট আগে চালু হয়েছে সেটা বড় কথা না, বড় কথা হলো, নিয়ম মানতেই হবে। নিহারিকা কিছু বুঝে ওঠার আগেই ইয়াশা একদম ঘোষণার ভঙ্গিতে বলে উঠল। নিয়ম নম্বর 1, নতুন বউ নিজের পায়ে হেঁটে সদর দরজা পার করতে পারবে না। নিহারিকার চোখ বড় হয়ে গেল। মানে? ইয়াশা নিষ্পাপ মুখ করে বলল। মানে, আর কি? বর সাহেবকে তার বউকে কোলে করে ভেতরে নিতে হবে। এক মুহূর্তের জন্য চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। ইরফানের গলা একটু বেশি জোরে বেরিয়ে গেল। হোয়াট থট? ইয়াশা ভ্রু নাচিয়ে বলল। হ্যাঁ, একদম কোলে। সিনেমাটিক স্টাইলে। না হলে কবির মহলে ঢোকা নিষেধ। নিহারিকার মুখটা মুহূর্তেই লাল হয়ে উঠল। কান পর্যন্ত রং ছড়িয়ে গেল। সে জ্যোতিকে ইশারা করল না সূচক। কিন্তু জ্যোতি এখন বরপক্ষ হওয়ায় দাঁত বের করে হাসল শুধু। ইরফান এবার বুঝল, পালানোর কোনো রাস্তা নেই। চারপাশে আত্মীয়স্বজন নেই, তবে কাজের লোক আর কাজিন মহলের কজন, সবাই কৌতূহলী চোখে তাকিয়ে আছে। ইয়াহিয়া কবিরের হুকুমে কেউ ভিড় করেনি ঠিকই, কিন্তু এই দৃশ্য মিস করবার মানুষও নেই। ইরফান দাঁত চেপে ইয়াশার দিকে তাকালো। তুই পড়ে মরবি। ইয়াশা খুশিতে প্রায় লাফিয়ে উঠল। আগে নিয়ম পালন করো, পরে হত্যার কথা ভাববে। ইরফান ইয়াশাকে টেনে এনে পাশে দাঁড় করালো। কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল। ট্রাকটাপা দিয়ে মেরে দিব তোকে বেয়াদব। ইনা দেখলে কি ভাববে? ইয়াশা চোখ পিটপিট করে বলল। ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। ইরফান থতমত খেল, আবারও ইয়াশার বাহু চেপে ধরে বলল। ঝামেলা করিস না তো। নিহারিকা আনকমফোর্ট ফিল করবে। দরজা ছাড়। যেতে দে। কিন্তু নিয়ম। শাট আপ। নিহারিকাকে ফ্রি হতে দে। কি শুরু করেছিস? বেচারি ভয় পেয়ে যাবে। কিন্তু ভাইয়া। ইরফান রীতিমতো চোয়াল শক্ত করে বলল। আমি জানি তুই এগুলো কার বুদ্ধিতে করছিস। ভালো করে শোন, জোর করে কিছুই হয় না। সময় দে। পরিস্থিতি অনুযায়ী সব ঠিক হয়ে যাবে। এখন ঢং না করে রাস্তা ছাড়। ভাইবোনের এই রেশারেশির মাঝেই হাজির হলো প্রাণবন্ত হুসাইন, গলায় ক্যামেরা ঝুলছে তার। অনেকগুলো ছবি তুলেছে সে সারাদিনে। এসেই লম্বা করে সালাম দিল নিহারিকাকে। বলল। কি আশ্চর্য। নতুন ভাবি এখনো বাইরে দাঁড়িয়ে কেন? জ্যোতি আগ বাড়িয়ে হতাশ কণ্ঠে বলল। উনারা টিকিট পায়নি এখনো। নিয়ম বাকি রয়েছে। এর প্রতিউত্তরে ইরফান কিছু বলার আগেই আবারও ঝড়ের গতিতে হাজির হলো ইরফানের বেস্ট ফ্রেন্ড নাহিদ। সে এসেই হই হই শুরু করল। ও আও। দোস্ত আইসো গেছস তুই? হোয়ার ইজ ভাবি? রকস্টার টাইপ ড্রেস পরিহিত নাহিদকে দেখে নিহারিকা চমকালো। সবাই হতাশ হয়ে শ্বাস ফেলল। নাহিদ আসলে প্রচুর চঞ্চল আর প্রাণবন্ত। সবাই তো এটা ভেবে পায় না, এটার মতো একটু চুনোপুটি মাছ কিভাবে ইরফানের মতো হাঙ্গরের বেস্ট ফ্রেন্ড হয়। মানে কিভাবে মেলে এই বন্ড? নিহারিকাকে দেখেই মুখে হাসি নিয়ে এলো নাহিদ। হোয়াটসঅ্যাপ ভাবি? অল ওকে। হেই গার্লস, সাইড দাও। ভাবিকে আসতে দাওনি কেন? এবারে ইয়াশা অভিযোগ বাক্সের মতো নাহিদকে পেয়ে সব অভিযোগ ঢেলে দিয়ে কান্নারত সুরে বলল। দেখুন না নাহিদ ভাই, ভাইয়া কেমন নিরামিষ বুড়োর মতো ব্যবহার করছে। আমাদের ওই স্পেশাল নিয়মটা ভাইয়া মানতে চাইছে না। মূলত নাহিদের বুদ্ধিতেই এই নিয়ম বানিয়েছিল সে। নাহিদ এবারে সানগ্লাস ছুঁড়ে ফেলে চোখ বড় করে তাকালো ইরফানের দিকে। যেন এইমাত্র সে কোনো আন্তর্জাতিক অপরাধ ধরে ফেলেছে। বন্ধু, এসব এসব কি শুনছি আমি? ইরফান দীর্ঘশ্বাস ফেলল। এই ঝড় আসারই বাকি ছিল। নাহিদ দুই হাত কোমরে রেখে নাটকীয় ভঙ্গিতে এক পা এগিয়ে এলো। মিস্টার ইরফান কবির, প্রেমে পড়লে নাকি মানুষ সাহসী হয়। আর বিয়ের পর নাকি আরও সাহসী। কিন্তু আপনি তো দেখছি উল্টো পথে হাঁটছেন। ইরফান চোখ ঘুরিয়ে বলল। নাহিদ, শুরু করিস না। আমি খুব ক্লান্ত। ক্লান্ত? নাহিদ প্রায় চিৎকার করে উঠল। এইটা কোন ধরনের অজুহাত? ইতিহাসে কোথাও লেখা নেই, নববিবাহিত বর ক্লান্ত থাকায় নিয়ম বাতিল। এটা কবির মহল, ভাই।
এখানে নিয়ম মানতেই হবে। নিহারিকা অপ্রস্তুত হয়ে একবার ইরফানের দিকে তাকালো, একবার নাহিদের দিকে। তবে নাহিদকে বেশ মজাদার মনে হলো তার। ইরফানকে নাজেহাল হতে দেখে হাসি পাচ্ছে ভীষণ। জ্যোতি আর ইয়াশা চোখাচোখি করে মনে মনে হাততালি দিচ্ছে। নাহিদ এবার বুক চাপড়ে বলল, শোন, দোস্ত, আমি তোর বেস্ট ফ্রেন্ড। মানে, এই বাড়িতে আমারও একটা নৈতিক দায়িত্ব আছে। আজ যদি তুই ভাবিকে কোলে না তুলিস, কাল থেকে আমি আয়নায় নিজের মুখ দেখতে পারবো না। ইরফান দাঁত খিচিয়ে বলল, তুই আয়না দেখিসই বা কেন? কারণ আমি সুন্দর। নাহিদ সঙ্গে সঙ্গে জবাব দিল। ইরফান চোখ সরু করে তাকালো। নাহিদ চোখ পিটপিট করে ইরফানের প্রতিক্রিয়া দেখে হঠাৎ নিহারিকার দিকে ঘুরে ভদ্রভাবে মাথা ঝুঁকিয়ে বলল, ভাবি, আপনি কিছু মনে করবেন না। আমাদের এই ভাইয়াটা বাইরে থেকে গম্ভীর, ভেতরে ভেতরে পুরো ভ্যানিলা আইসক্রিম। নিহারিকার ঠোঁট কেঁপে উঠল। হাসি চেপে রাখতে পারল না সে। এইটুকুই যথেষ্ট ছিল। নাহিদ আবার ইরফানের দিকে ফিরে একদম গোপন বৈঠকের সুরে বলল, আরেকটা কথা বলি, আজ না করলে কিন্তু কাল ইয়াশা আর জ্যোতি নতুন নিয়ম বানাবে। তখন বলবে, ভাইয়াকে ভাবির সামনে গান গেয়ে নাচতে হবে। ইয়াশা সঙ্গে সঙ্গে থুতনিতে হাত বুলিয়ে বলল, আইডিয়াটা খারাপ না কিন্তু। ইরফানের কপালে হাত চলে গেল। নাহিদ এবার চূড়ান্ত চাল দিল। খুব সিরিয়াস মুখ করে বলল, সত্যি করে বল তো, তোর কি হাতে পায়ে শক্তি নেই? দুটো সিলিন্ডার ওঠাতে পারিস, ভাবিকে পারবি না? হচ্ছে এই তোর জিম যাওয়ার উপকারিতা? ছ্যাহ। ইরফান মুখ কুঁচকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুই বোঝার চেষ্টা কর, তোর ভাবি ভয়। কথা টেনে নিল নাহিদ, জোরে বলল, কে ভয় পাবে? পাগল নাকি? ভাবি, আপনি কি ভয় পান? হুট করে তার দিকে প্রশ্ন আসায় থতমত খেল নিহারিকা। কথার মর্ম না বুঝেই আমতা আমতা করে বলল, না। নাহিদ খুশিতে লাফিয়ে উঠল। এক মুহূর্ত চুপ করে থাকল ইরফান। তারপর গভীর শ্বাস নিল। নিহারিকার দিকে তাকালো সে। মেয়েটার চোখে লজ্জা আছে, অস্বস্তি আছে, কিন্তু ভয় নেই। ইরফান হালকা গলায় বলল, লাস্ট। একদম লাস্ট। নাহিদ হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ। ইতিহাস রচিত হল। ইয়াশা আনন্দে লাফিয়ে উঠল। ইয়েস। কোলে নাও, কোলে নাও। ইরফান এবার নিহারিকার দিকে ফিরে নিচু স্বরে বলল, ভয় পেও না, আমি আছি। যদি একটু অস্বস্তি লাগে, সঙ্গে সঙ্গে বলবে। নিহারিকার বুক ধক করে উঠল। এত মানুষের সামনে, এইভাবে, কিন্তু অদ্ভুতভাবে ভয়টা খুব বেশি হল না। সে শুধু চোখ নামিয়ে আস্তে মাথা নেড়ে সম্মতি দিল। আর সেই ছোট্ট সম্মতিটুকুই যথেষ্ট ছিল। ইরফান এক পা এগিয়ে এসে খুব সাবধানে নিহারিকার হাত আর হাঁটুর নিচে হাত ঢুকিয়ে দিল। এক মুহূর্তেই নিহারিকা নিজেকে তার কোলে পেল। লজ্জায় মাথা নিচু করল নিহারিকা, সঙ্গে সঙ্গে সে ইরফানের পাঞ্জাবি আঁকড়ে ধরল। ইয়াশা চাপা গলায় বলল, ওয়াও, কবির মহল অফিসিয়ালি আপগ্রেডেড। নাহিদ নিজেকে বাহবা দিয়ে হুসাইনকে ইশারা করল। সাথে সাথেই ক্যামেরার সৎ ব্যবহার করে ফতাফত অনেকগুলো ক্লিক করে ফেলল সে। ইরফান একটুখানি দোলালো নিহারিকাকে, মনোযোগ দিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করে তাকালো নিচের দিকে। বিড়বিড় করে বলল, ভাত খাও না? এত হালকা কেন? অত্যন্ত ধীরে বলায় কেউ শুনতে পেল না কথাটা। শুধু যার উদ্দেশ্যে বলা হয়েছে সে শুনেছে ও লজ্জাও পেয়েছে। নিহারিকা দৃষ্টি ওঠালো না আর। হৃৎপিণ্ড তখন পাগলের মতো ছুটছে। লজ্জা, অস্বস্তি, আর কোথাও একটা অদ্ভুত নিরাপত্তা, সব মিলেমিশে যাচ্ছে। ইরফান ধীরে ধীরে সদর দরজার পার করে এগোলো। প্রতিটা পা যেন খুব হিসেব করে ফেলছে। দরজার চৌকাঠ পেরোনোর ঠিক আগে সে থামল এক মুহূর্ত। নিহারিকার দিকে তাকিয়ে আসতে বলল, স্বাগতম, নিহা। আমার বাড়িতে, আমার জীবনে। এই প্রথমবার, কবির মহলের ভেতরে প্রবেশ করল নিহারিকা। কারো কোলের আশ্রয়, নতুন জীবনের একেবারে প্রথম ধাপে। নিজের সংসারে চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।